প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। শোকের মাস আগস্টের তৃতীয় দিন আজ। এই মাসে আমরা হারিয়েছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে। সেই শোকের ওপরে এই শোকের মাসে এক বৈরী পরিস্থিতি বিরাজ করছে আমাদের দেশ জুড়ে। এক অস্বাভাবিকতা, আমরা কেউ কোথাও ভালো নেই এবং আমাদের একটাই আকাঙ্ক্ষা যে আমাদের সোনার বাংলাদেশ, আমাদের বাংলা মা খুব তাড়াতাড়ি তার যে স্বাভাবিক রূপ, তার যে শ্যামলিমা, তার যে ভালোবাসা ঘেরা পরিবেশ সেখানে ফিরে যাবে। আজও আমরা কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে আজকে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন যিনি আমাদের বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্য জগতের পুরোধা ব্যক্তিত্ব, যাকে আমরা অভিভাবক বলতে পারি, যিনি দেখেছেন বাংলাদেশের একেবারে স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে তার পরবর্তী অনেকগুলো সংকট এবং সেখান থেকে আমাদের বিজয়ী হয়ে ফিরে আসার গল্পগুলো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় রামেন্দু মজুমদার। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। জাতির পিতাকে স্মরণ করে আজকের আয়োজন শুরু করেছে এবং যে শূন্যতাটা আমরা বারবার ৭৫-এর পর অনুভূতি হয়েছে আমাদের, সেই জায়গাটায় যদি এখনও আসি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন আজকের এই পরিস্থিতি কি তৈরি হতে পারত কিনা, কি মনে করেন আপনি? ধন্যবাদ। আজকের এই দিনে, শোকের মাসে, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার পরিবার যেভাবে নৃশংসভাবে শহীদ হয়েছেন সেটা আমাদের একটা দীর্ঘস্থায়ী ক্ষত, বাংলাদেশের মানুষের কালিমা। সেই সঙ্গে যুক্ত হয়েছে যে আজকে সাম্প্রতিক কালে আন্দোলনে যেসব তাজা প্রাণ বিসর্জিত হয়েছে, ২০০-র বেশি মানুষ মারা গেছে, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। যেহেতু বঙ্গবন্ধুর প্রসঙ্গ উঠল, আমি বঙ্গবন্ধুর একটা কথা দিয়ে একটু শুরু করতে চাই। আমি ভেবেছি, সেই জন্য আমি একটু লিখে এনেছি। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন পঙ্কজ ভট্টাচার্য একসময় ১৯ দিন তার সঙ্গে ছিলেন, তখন নানা গল্প তারা করেছেন। একদিন বঙ্গবন্ধু তাকে বলেছেন, অনেকের মতো আমার কোনো পিএইচডি ডিগ্রি নেই, তবে আমি দাবি করতে পারি আমার একটা অঘোষিত ডক্টরেট ডিগ্রি আছে, তা হলো ডক্টরেট অন মাস সাইকোলজি। মানুষজন কি চায় আমি তাদের চেহারা দেখে বুঝতে পারি, নাড়েই টেপার দরকার হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এখন আমরা মানুষের চেহারা দেখে তো বুঝতে পারি না, মানুষের মনের কথাও বুঝতে পারি না এবং অনেক সময় মুখের ভাষাও বুঝতে পারি না। এই না বুঝতে পারাটা একটা বড় ব্যর্থতা আমাদের, এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে যে কথা না বলা, সংলাপ না করা। যে কোনো সমস্যাই সংলাপের মাধ্যমে সেটা সমাধান সম্ভব। তবে সেই সব প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই যে যেভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে সেটার আমরা গভীর নিন্দা জানাই এবং সেটা তো আমরা স্পষ্ট বুঝতে পারি। সবাই বলছে ছাত্রদের এটা কাজ নয়, এর মধ্যে একটা তৃতীয় পক্ষ ঢুকে গেছে যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, এর স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারাই এই কাজটা করেছে। সুতরাং এই সব জিনিস নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার ছিল। যাই হোক, প্রথমেই যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করে খুব একটা লাভ নেই। তবু আমার মনে হয় যে ছাত্ররা যখন আন্দোলনে ছিল রাস্তায় শুরুর দিকে, তখন যদি দায়িত্বশীল কেউ সরকার পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলতেন, যদি বোঝাতেন, এবং যেমন যখন কোটা ছিল না, তো সেই বছর কি হয়েছে ফলাফল সেটাও দেখার দরকার ছিল, বিশ্লেষণ করার দরকার ছিল। এখন যেটা হয়েছে খুব দুঃখজনক যে একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে, কেউ কারো উপর আস্থা নেই। আমার শিক্ষার্থীদের শিক্ষকদের উপর আস্থা নেই,
মানুষের সরকারের উপর আস্থা নেই, মানে আমার প্রতি আমার অনুজদের আস্থা নেই, মানে একটা আস্থাহীন জায়গায় তৈরি হয়েছে এই ভাষা না বোঝার কারণে। আমরা গতানুগতিক ধারায় পাকিস্তান আমল থেকে দেখে এসেছি, যখন যেভাবে করা হয়, এই যে ডিবি কার্যালয়ে এদেরকে নিয়ে যাওয়া হলো, বলা হলো যে এদের নিরাপত্তার জন্য আনা হয়েছে। এসব কথা তো মানুষ কেউ বিশ্বাস করে না। এবং তারা মুক্তি পেয়েও তারা বলেছে যে তাদেরকে দিয়ে জোর করে বাড়ানো হয়েছে, এবং যদি তারা ওই ঘোষণা দিত, বাইরে এসে ঘোষণা দিতে পারত, দিলে। সুতরাং এইসব জিনিস পরীক্ষিত, যেগুলো মানুষ বিশ্বাস করে না, এবং এখন মানুষ আরো বেশি সচেতন, সুতরাং এইগুলো বিশ্বাস করার কারণ নেই। তবু আমরা কেন একের পর এক একই ভুল আমরা করে যাচ্ছি? সুতরাং আমি মনে করি আমাদেরকে নতুন বয়ান তৈরি করতে হবে, পুরনো বয়ানে চলবে না। নতুনভাবে আমাকে যা স্পষ্ট সেটা বলতে হবে, সত্যি কথা বলতে হবে, সত্যি কথা আড়াল করবার কোনো সুযোগ নেই বর্তমান কালে। একটা দারুণ জায়গায় বলেন আপনি, এই যে জেনারেশন গ্যাপের যে জায়গাটা, সেটা এই আন্দোলনকে আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য একটা বড় ভূমিকা পালন করেছে। এবং এই যে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষকদের যে দূরত্ব, সেটার প্রভাব নিশ্চয়ই সুদূর প্রসারী। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট কমিটির সদস্য হিসেবে রয়েছেন, আপনার কি মনে হয় আসলে এই আন্দোলনটা এখানে পর্যন্ত না আনার জন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভূমিকা পালন করেছিল কি, নাকি আরো কিছু করার ছিল? না, আমার মনে হয় বিশ্ববিদ্যালয় অগ্রণী হয়ে সেই ভূমিকাটা পালন করতে পারতেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকরা পারতেন, কিন্তু সেটা কেন জানি সেটা হয়নি। হয়তো তারা ভেবেছেন যে সরকার এই দায়িত্ব নেবে, এমন কিছু। আরেকটা কথা বলি, যে ধরুন এই যে আন্দোলনের সময় রংপুরে এই যে আবু সাইদ যেভাবে নিহত হলো, 2 হাত বুক পেতে দাঁড়িয়েছিল, কে গুলি করলো সবাই তো দেখেছে, কিন্তু সেটার এফআইআর কি হলো, যে পুলিশ গুলি করেনি। তারপরে কি করে মানুষের আস্থা থাকবে পুলিশের উপর বা আইনের উপর? সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে, যে মানুষ যখনই দেখে যে এই বিচারটা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, তখন মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। এই কথাটা কেন আমরা বুঝতে পারি না? মানুষের এই যে আজকে আন্দোলন, এখন তো আর এটা কোটার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বৃহত্তর একটা রাজনৈতিক আন্দোলন, এবং শুধু ছাত্ররা না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যুক্ত হয়েছেন। কারণ আমরা সবসময় দেখেছি যে সরকারের বিরোধী যারা আছে তারা সরকার পতনের জন্য তৈরি হচ্ছে, আবার এর মধ্যে আরেকটা জঙ্গি গোষ্ঠী ঢুকে গেছে যারা সবকিছু ধ্বংস করে দিতে চায়। তো সবকিছু মিলিয়ে এটা একটা শিক্ষার্থীদের হাতের বাইরে চলে গেছে আন্দোলনটা। মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের অনেক ক্ষোভ জমা হয়ে আছে। ক্ষোভের কারণগুলো আমাদের অনুসন্ধান করা উচিত। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে দেখছি যে দুর্নীতির পাহাড়। যেসব মানুষ ক্ষমতায় ছিল এক সময়, তারা দুর্নীতি করছে, যারা এখনো আছে ক্ষমতায় অনেকেই দুর্নীতি করছে। বিচারের তেমন কোনো বড় দৃষ্টান্ত নেই, না, দৃশ্যমান কোনো বিচার নেই। এই যে বেনজিরের এত কথা শুনি, আরো অনেক লোকের কথা শুনি, কি হয়েছে? কিছুই হচ্ছে না এখনো। এটা খুব, এই যে দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হওয়া, এটা মানুষের মনে সাংঘাতিক ক্ষোভের সৃষ্টি করেছে। এবং এই যে আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে, এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। যেই দেখেছে তারই মনে ব্যথা পেয়েছে যে এভাবে কেউ কাউকে গুলি করতে পারে। আমি এখন একটা ভবিষ্যতের কথা ভাবা উচিত, যে কিভাবে আমরা বর্তমান অবস্থাটাকে সামাল দিতে পারি। আমি আজকে এই তারকা কথনের মধ্যে, চ্যানেল আইর মাধ্যমে আমি একটা কথা বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব করতে চাই। সেটি হচ্ছে যে তিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের নেতা আছে যারা, তাদেরকে ডাকুন, ডেকে তাদের সঙ্গে কথা বলুন। সেই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদেরকে আনুন, তাদের সঙ্গে কথা বলুন এবং তাদেরকে বুঝিয়ে বলুন অবস্থাটা। এবং তিনি অনেকগুলো পজিটিভ জিনিস করেছেন, যেমন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ হারিয়েছে, তাদেরকে অর্থ সাহায্য দিয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখেছেন যারা আহত হয়েছে, সেসব জিনিস আছে। কিন্তু তার চেয়ে বড় কথা হবে যে আমরা স্থাপনা আবার হয়তো নির্মাণ করতে পারবো, কিন্তু যেই প্রাণ চলে গেছে, যেই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে,
তাদের এই ক্ষতি তো কোনোদিন পূরণ করতে পারবো না। সুতরাং আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সবাই ডেকে তিনি কথা বলুন এবং সেখানে তিনি একটা ঘোষণা দিন যে যত ছাত্রদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে, সেগুলোকে প্রত্যাহার করা হবে, এটা যদি বলা হয়। এবং এই যে গণগ্রেপ্তার চলছে এটা বন্ধ করতে হবে। এটা সাধারণ মানুষের মধ্যে বিরাট শঙ্কা তৈরি করেছে, তরুণদের মধ্যে শঙ্কা তৈরি করেছে গণগ্রেপ্তারটা। আর আমাদের দেশে তো একটা মজার ব্যাপার হচ্ছে, গণগ্রেপ্তার যখন হয়, মামলা দেওয়া হয়, তার সঙ্গে কয়েকজনের সঙ্গে ৩,০০০ অজ্ঞাতনামা আসামি। এই অজ্ঞাতনামা আসামির সুযোগে দেওয়ার বলে যে কেউকে, তোমাকে আমাকে, যে কেউকে ঢুকাতে পারে যে এও ছিল। সুতরাং একটা বাণিজ্যের সুযোগ করে দেওয়া হয় যারা এই কাজটা করে। এই জিনিসগুলো আমার মনে হয় যে যদি করা হয় তবে আমার মনে হয় যে একটা পরিস্থিতির একটা শান্ত হতে পারে। আরেকটা হচ্ছে যে সকল পক্ষের দায়িত্বশীল আচরণ করতে হবে, সরকারের মন্ত্রীদের, সরকারি কর্মকর্তাদের, সুশীল সমাজের এবং ছাত্রদেরকেও। অবশ্যই ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে। তারা যখন দেখছে যে দেশটা এভাবে চলে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকেও একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, সেই জিনিসটা করতে হবে। এবং আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমরা টকশোতে বিভিন্ন জিনিস দেখি। চ্যানেল আইতে তোমার সঙ্গেই দেখলাম একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি যেই ব্যবহার করলেন যেভাবে, এবং তারপরে যেসব জিনিস পর্দায় দেখা যায়নি সেগুলো যখন বাইরে দেখা যাচ্ছে, সেটা তো অগ্রহণযোগ্য। কিন্তু তারপরে চ্যানেল আই কী করে 3 দিন পরে আবার তাকে ডাকে? তো এটা কী ধরনের হলো? আমি তো মনে করি যে এতে তো মানে যারা অন্যায় করে, যারা অভদ্র ব্যবহার করে, তারা প্রশ্রয় পেয়ে যায়। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি চ্যানেল আই আমার খুব প্রিয় প্রতিষ্ঠান, কিন্তু তবু তাদের এই সিদ্ধান্তটা আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য হয়েছে। আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আর একটি মৃত্যুও দেখতে চাই না, মৃত্যুও দেখতে চাই না। গতকালও আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, সেখানে গুলি চলেছে, মানুষের প্রাণও গিয়েছে, পুলিশ সদস্য নিহত হয়েছে, একজন পুলিশও মারা গেছেন। এইটা একেবারে আর চাই না, কারণ আমরা সবাই বুঝে গেছি এই আন্দোলনের ভেতরে একটা তৃতীয় পক্ষ নেমে গেছে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। সুতরাং এখন সবার উচিত এমন ব্যবহার করা, এমন আচরণ করা যাতে করে আমরা শান্তি স্থাপন করতে পারি। শান্তি হচ্ছে আমাদের একমাত্র কাম্য। নিশ্চয়ই, নিশ্চয়ই সকল বাঙালির তাই কাম্য। কিন্তু এই জায়গায় যে তৃতীয় শক্তি কিংবা একাধিক শক্তিও হতে পারে, এই জায়গায় তৃতীয় শক্তির যে ভূমিকা সেই জায়গায়, কিন্তু তারা আসলে জনমনে, আপনি বলছিলেন যে ক্ষোভ আছে, সেই ক্ষোভগুলোকে নিশ্চয়ই কাজে লাগিয়েছে, সেই ক্ষোভগুলো কিন্তু অনেক জায়গায় আমরা তার সত্যতাও পেয়েছি। এবং ছাত্রদের পাশাপাশি এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যে সংগ্রাম করছেন, সেই জায়গায় শুধুমাত্র কোটা তো এখন আর নেই, কোটা তো সংস্কার হয়েছে, সেখানে প্রধান দাবি হচ্ছে সুষ্ঠু বিচার করা এবং 9 দফা যে দাবি দিয়েছে সেই দাবিতে কিন্তু মানুষ রাস্তায় রয়েছে। এইখানে কি আপনি কোনো শ্রেণী সংগ্রামের চিত্র দেখতে পান কিনা? এক অর্থে তো শ্রেণী সংগ্রামই হচ্ছে, শ্রেণী সংগ্রামে বঞ্চিত এবং যারা বঞ্চিত হয়েছে তারা, যারা বঞ্চনা করছে তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এই জন্য এটা একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা সবসময় দেখি যে আমরা অনেকেই নিজের ভূমিকাটা ঠিকমতো বিচার করতে পারি না। সুতরাং সবাই যে দায়িত্বশীল আচরণের কথা বললেন, যে সেই কথাটা মনে রেখে যদি আমরা এগোই তাহলে বোধহয় জিনিসটা সহজ হতে পারে। এখন এমন একটা জায়গায় এই আন্দোলনটা পৌঁছে গেছে যেটা, এটার কোনো নেতৃত্ব নেই, একটা আলাদা জায়গায় আছে। সুতরাং এইটা খুবই আতঙ্কের ব্যাপার আমাদের সবার জন্য। নিশ্চয়ই। শিল্প সংস্কৃতি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে যখনই ন্যায়ের জন্য সংগ্রাম হয়েছে, যে কোনো আন্দোলনে একটি অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি অনেক শিল্পীরা কিন্তু ছাত্রদের জন্য কথা বলছেন, ন্যায় বিচার দাবির জন্য রাস্তায় নেমেছেন।
সেই জায়গায় আপনার কি মনে হয় যে আরও কিছু ভূমিকা পালন করতে পারে আমাদের এই সংস্কৃতির জায়গাটি, শিল্প? হ্যাঁ পারে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে মুক্তিযুদ্ধের চেতনা তো বায়বীয় কিছু নয়। আমরা চাই যে বৈষম্যহীন সমাজে একটা সুষ্ঠু ব্যবস্থা থাকবে, বিচার ব্যবস্থা থাকবে, সবকিছুর যে শ্রেণী সংগ্রাম থাকবে না, সেইটার মধ্যে শ্রেণী বিভাগ থাকবে না। কিন্তু আমরা এখন কি দেখছি যে আমাদের এখানে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গরিব আর ধনীর ব্যবধানটা তো বাড়ছে ক্রমশ। শুধু এইটা তো আমরা চাই না, আমরা তো চাই। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা, এই যে বৈষম্যহীন সমাজ, এটা খুব বড় কথা, এইটা বলতে হবে। আমরা খালি মুক্তিযুদ্ধ বললে তো হবে না, তার কাজগুলো, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি চাই সেটা সবাইকে দেখাতে হবে, বোঝাতে হবে। আমরা যেমন, আমি একটা সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী একটা কাজ খুব প্রশংসা করি, যে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া, এটা খুব বড় কাজ। এই ধরনের জনকল্যাণমূলক কাজ আমরা অনেক চাই। সুতরাং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে স্থাপনাগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, আমি বাংলাদেশ টেলিভিশনেও গিয়েছিলাম সেখানে, এবং যেখানে মেট্রো স্টেশনগুলো, একেবারে যারা পারদর্শী এসব বিষয়ে ধ্বংস করার ক্ষেত্রে তাদেরকেই ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক বলেছেন যে ছাত্ররা প্রথমে এসেছিল, তাদেরকে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে, তারা চলে গেছে। তারপর দফায় দফায় যারা এসছে তারা তো ছাত্র নয়। সুতরাং এই যে আমাদের বোঝা উচিত। আমি জানি না সরকারের অনেক, এই জায়গায় না আমার একটা প্রশ্ন আছে। যে কোনো আন্দোলন যখন সাধারণ মানুষ শুরু করেন, সেই জায়গায় কিন্তু যারা তৃতীয় শক্তি, যাদের আসলে সুবিধা হবে কিংবা সুযোগ তারা পাবেন, সুযোগটা তারা নেবেন, সেটা তো সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে কিংবা বিশেষ বাহিনী আছে, তাদের কি বোঝা উচিত ছিল না এই জায়গায় আসার জন্য? বা এই যে রাষ্ট্রীয় সম্পদ তো ধ্বংস হলো, আসলে জনগণের, সরকারের তো না, আসলে জনগণের সম্পদ নষ্ট হলো। এই জনগণের সম্পদ যে রক্ষা করা গেল না, তার জন্য কি আমরা কাউকে দায় দিতে পারি না? নিশ্চয়ই দায় দেওয়া উচিত। যে সরকারের এত গোয়েন্দা সংস্থা আছে, সরকারের এত বড় দল আছে, তারা সব মাঠে আছে বলছে। এবং একটা সমস্যা কি জানেন, যে আমরা কেউ যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই বলি, আমরা যখন তার সামনে যাই, আমরা এমন সব কথা বলি যেটা শুনলে তিনি খুশি হবেন, কিন্তু বাস্তব চিত্রটা আমরা তুলে ধরি না। এইটা আমাদের ব্যর্থতা, এবং তিনি যে সঠিক চিত্রটা পান না, এটা তার একটা কারণ বলে আমি মনে করি। সুতরাং আমার মনে হয় যে, আমি একসময় বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত মাঝে মাঝে একটু সাধারণ লোকজনকে চা খেতে ডেকে একটু তাদের কথা শোনা, মানে এর বাইরে আশেপাশে যারা থাকে তাদের বাইরে কিছু লোকের কথা শোনা দরকার। যেই জন্যে আগে কার দিনে দেখতাম যে ছদ্মবেশে রাজা বাদশারা ঘুরে বেড়াতেন দেখার জন্যে। সুতরাং এই জিনিসটা দরকার, সাধারণ মানুষের পালস বোঝা দরকার। এবং বাংলাদেশকে আমরা যে উন্নয়নের রোল মডেল হিসেবে পুরো পৃথিবীর বুকে স্থাপন করার যে চেষ্টা চালিয়েছিলাম, এবং অনেকাংশে আমরা সফলও হয়েছিলাম, সেই জায়গায়ও মনে হয় একটুখানি আঘাত আসলো যখন আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেখতে পাই যে তারা বাংলাদেশে এরকমভাবে ছাত্রদের উপর গুলি চালানোর খবরগুলো প্রকাশ করছেন, এবং সঠিক কিংবা তারা যে কথাগুলো শুনছেন সেগুলোই তো তারা প্রকাশ করছেন। এই জায়গায় নিশ্চয়ই বাংলাদেশের ভাবমূর্তির উপর তার একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে, আপনার নিশ্চয়ই। এবং সেটা যে বাংলাদেশে এবার বাংলাদেশ সম্পর্কে যেই হারে নেতিবাচক খবরগুলো এসছে, সেটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর। এবং সেটা কেবলমাত্র যে রাষ্ট্রীয়ভাবে নয়, অর্থনীতির ক্ষেত্রে সেটা একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সুতরাং এইটা খুবই মানে আমাদের সঠিকভাবে এগোনো উচিত। যেই একটা কথা হচ্ছে যে সত্যি ঘটনা কখনো আড়াল করা উচিত নয়। আমরা আশা করব যে এবার যে 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে, সেইটা যেন সঠিকভাবে কাজ করে, যাতে, এবং তারপরে একটা শ্বেতপত্র প্রকাশিত হয়, যাতে সারা দেশের মানুষ এবং বিদেশে সবাই জানতে পারে কি হয়েছে সত্যিকার অর্থে।
কিন্তু এই যে আস্থাহীনতার কথা আপনি শুরুতে বলেছেন, এখনো কিন্তু আমরা এই জায়গাটাও একটা আস্থাহীনতার ব্যাপার দেখতে পাই যে আমাদের দেশে বিচার বিভাগীয় তদন্তটাও কতটা সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে সেটা নিয়ে অনেক আন্দোলনকারী প্রশ্ন তুলেছেন। এই যে আস্থাহীনতা, সেই জায়গাটা আমরা আবার ফিরে আসতে পারি কিভাবে? এই যে আস্থা নিয়ে আমাদের দেশের অঙ্গ সংগঠনগুলো কিংবা দেশের বিভিন্ন বিভাগের প্রতি যে আমাদের আস্থা, সেটা কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি? সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে, দু একটা দৃষ্টান্ত রাখতে হবে যাতে মানুষ আস্থা পায়। আমরা তো দেখেছি অতীতে যেসব অনেক হাইকোর্টের বিচারপতিও যেসব রিপোর্ট দিয়েছেন, মানে 21শে আগস্টের যেটা রিপোর্ট হয়েছে হাস্যকর। সুতরাং সেই থেকেই একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। কিন্তু একটা জায়গায় তো আমাদের আস্থা রাখতে হবে। এবার যেমন সুপ্রিম কোর্ট যেই রায় দিয়েছেন সেটা খুবই চমৎকার, মানুষের আশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সুতরাং একটা জায়গায় আমাদের আস্থা রাখতে হবে এবং এই আস্থার প্রতিফলনটা অবিলম্বে দেখাতে হবে দু একটা কাজের মধ্য দিয়ে। সরকারের যেমন দায়িত্ব আছে, মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, বিভিন্ন বিভাগের দায়িত্ব আছে, এমন কিছু কাজ করতে হবে যাতে করে মানুষের আস্থাটা ফিরে আসে। এবং রাজনৈতিক দলের দায়িত্বের জায়গাটা একটুখানি আসতে চাই। অবশ্যই কেবল যে আওয়ামী লীগ বা বিএনপি তারা নয়, সকল রাজনৈতিক দলের। বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে আমরা তো চেয়েছি আসলে একটা রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ, কারণ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই আমরা মুক্তি লাভ করেছি। কিন্তু তারপরে আমরা বিভিন্ন সময়ে দেখেছি নানা ধরনের সংকট, সামরিক শাসন আসছে এবং এই আগস্ট মাসে 21শে আগস্টের যে ঘটনা, গ্রেনেড হামলা, সেটিও নিশ্চয়ই একটি নজিরবিহীন এবং নিকৃষ্ট ঘটনা। এই ধরনের নানা রাজনৈতিক অপকাণ্ড আমি বলবো, সহিংসতা বলবো, এটি বাংলাদেশের জন্য নিশ্চয়ই একটা বিরাট দুর্বলতার জায়গা। আপনি অবশ্যই, এই যেমন আজকে ধরুন জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে। আমি ধর্মভিত্তিক রাজনীতি আমাদের মুক্তিযুদ্ধের পরেই বঙ্গবন্ধু সেটা নিষিদ্ধ করেছিলেন আমাদের অতীত অভিজ্ঞতা থেকে, কিন্তু সেটা আবার চালু হলো। একটা কথা এখন যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে যে রাজনীতিতে ধর্মের অপব্যবহার আমরা চাই না। ধর্মকে রাজনীতির থেকে আলাদা করতে হবে। ধর্মের প্রত্যেকের ব্যক্তিগত জিনিস, তার দল। সুতরাং এই ধর্ম নিয়ে রাজনীতি তো সব দলই করছে। সুতরাং এই থেকে মুক্তি যদি রাজনৈতিক দলগুলো অঙ্গীকার না করে, তাহলে কিন্তু সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, সেটা ফিরে পাওয়া কঠিন হবে। একদমই। এবং আরেকটা জায়গায় একটুখানি আপনাকে শুনতেই চাইবো যে পরমত সহিষ্ণুতার যে জায়গাটি, সেটা নিশ্চয় আমাদের দেশে একেবারেই কমে গেছে। একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে যদি আমি বলি যে পরিবার কিংবা ধরেন সংসারের স্বামী স্ত্রী থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো একে অন্যের মতাদর্শকে সম্মান করতে জানেন না। সেই জায়গাটাকে আমাদের ধ্বংসযজ্ঞের একটা পেছনের কারণ হিসেবে কাজ করে। অবশ্যই, আমি তো বলি সবসময় যে পরমত সহিষ্ণুতা বলে কোনো শব্দ আমাদের মানে ডিকশনারির মধ্যে এখন আর নেই। এই জিনিসটা সব জায়গায়, রাজনীতি থেকে নির্বাসিত, সমাজ থেকে নির্বাসিত, পরিবার থেকে যেটা বললেন সেটাও নির্বাসিত। এই পরমত সহিষ্ণু যদি আমরা না হই, আমি উদাহরণ হিসেবে বলি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি আমরা পড়ি, সেখানে দেখব যে তিনি ভিন্ন মতের প্রতি কিভাবে শ্রদ্ধাশীল ছিলেন, তাদেরকে অশ্রদ্ধা করে কথা বলেননি। সুতরাং এই জিনিসগুলো কেন আমরা প্রচলন করি না? পরমত সহিষ্ণুতা যে কত বড় জিনিস সেটা আমরা বুঝতে পারি না। সুতরাং আমরা অন্যের মতকে আমরা মানি না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, তারটা শুনতে হবে। সেই জিনিসটা, সেই সংস্কৃতিটা আমাদের রাজনীতিতে, সমাজে, পরিবারে ফিরিয়ে আনা প্রয়োজন। বাহ, এবার আবার সমাধানের জায়গা, আপনি শুরুর দিকে অনেকগুলো সমাধানের উপায় বলেছেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় আসলে আলোচনাতে যেতে আন্দোলনকারীরা অস্বীকৃতি জানাচ্ছেন এবং সরকার থেকেও সর্বোচ্চ পর্যায়ের যে আস্থা, মাননীয় প্রধানমন্ত্রী বলি, সেই জায়গা থেকেও এখনো আলোচনার ডাকটি আসেনি। তাহলে আসলে সমাধানটা কোন জায়গায়? এভাবেই কি আন্দোলনরতরা রাস্তায় থাকবেন এবং সরকার বলবেন যে হ্যাঁ আমরা তো মেনে নিয়েছি দাবি, নাকি অন্য কোনো জায়গায়? এভাবে আমার মানে ছোট মুখে বড় কথা, এভাবে সমাধান হবে না। আমি জোর করে কারফিউ দিয়ে বা আর্মি নামিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দিয়ে আমি এটা সমাধান করতে পারবো না। সেই জন্যই আমি বিনীতভাবে প্রস্তাব রেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী
সবাই ছাত্রদেরকে ডাকুন, কথা বলুন। তিনি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, আরও বৃহত্তর পরিসরে কথা বলা উচিত সবাইকে। আজকে দেশের একটা চরম দুর্যোগের মুহূর্ত, সুতরাং সেখানে তাকেই এই নতুন ভূমিকাটা নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনার জন্য এই বই উপহার রয়েছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবারও আপনাকে পাবো, আমাদের মাঝে কথা বলবো আমরা অন্য কোনো বিষয় নিয়ে কিংবা এই বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এর থেকে বড় চাওয়া এখন বোধ করি আমাদের কারোরই কিছুই নেই। আমরা আবারও ফিরে আসব আপনাদের জন্য, কথায় আড্ডায়, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। সঙ্গেই থাকুন। বিদায়।